আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর 4 নং চ্যাপ্টার। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের 1 নং লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জানাল আবেদিন। আজকের ক্লাসের শুরুতেই আমরা একটু ধারণা নিয়ে নিচ্ছি যে আমাদের 4 নম্বর চ্যাপ্টারে অ্যাকাউন্টিং ফর লিজ, এই লিজটা কি। আর লিজ এই অধ্যায়টা বোঝার আগে এই অধ্যায় থেকে আপনাদের একটু ধারণা থাকতে হবে যে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় প্রায় প্রতি বছরই প্রশ্ন থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর আপনারা এই ক্লাস চলাকালীন সময়ে আমার সাথে খাতা কলম নিয়ে বসুন এবং আমার সাথে গাণিতিক সমস্যাগুলো আপনারা করুন। চলুন আমরা মূল আলোচনায় যাই। অ্যাকাউন্টিং ফর লিজ, এই লিস্টটা বোঝার জন্য আমাদের সর্বপ্রথম লিস্টটা জানা দরকার যে ইজারাটা কি। যখন সম্পত্তির মালিক নির্দিষ্ট অঙ্কের ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট সময়কালের জন্য এবং কতিপয় শর্ত মোতাবেক যে সম্পত্তি অপর পক্ষকে ব্যবহারের অনুমতি দেয় তাকেই লিজ বলে। আমরা সেটাকে বাংলায় ইজারা বলতে পারি। এখানে সম্পত্তির মালিক হচ্ছে লিজর, আর লিজরকে আমি সহজে বোঝার জন্য বাড়িওয়ালা হিসেবে প্রকাশ করলাম যে আমরা যারা বাড়িওয়ালা সেটি হচ্ছে লিজর, আর সম্পত্তির ব্যবহারকারী হচ্ছে লিজি, আর লিজি হচ্ছে ভাড়াটিয়া। আপনারা সহজে মনে রাখবেন যে আমাদের এই লিজের কাজটা করতে গেলে দুইটি পক্ষ পাচ্ছি, একটা হচ্ছে লিজর, একটা হচ্ছে লিজি। এখানে লিজর হচ্ছে বাড়িওয়ালা আর লিজি হচ্ছে ভাড়াটিয়া। আমাদের লিজকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অপারেটিং লিজ আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ বলতে কি বুঝি? কোন লিজ চুক্তিতে শুধুমাত্র নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি পায় তাকে অপারেটিং লিজ বলে। এই অপারেটিং লিজ উক্ত সম্পত্তি লিজি কখনোই কিনতে পারে না। এক্ষেত্রে কোনো ঝুঁকি থাকে না। সাধারণত স্বল্প সময়ে স্বল্প কিছু শর্ত সাপেক্ষে এই ধরনের লিজ সংগঠিত হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে এই লিস্টটি হচ্ছে আমাদের ক্যান্সেবল, অর্থাৎ বাতিলযোগ্য। আমি আবারও বলছি, আমাদের দুই ধরনের লিজ সংগঠিত হবে, একটা অপারেটিং লিজ, একটা ফাইন্যান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ হচ্ছে ক্যান্সেলেবল, অর্থাৎ বাতিলযোগ্য। অর্থাৎ আপনি যখন প্রশ্নটা পড়বেন, যখন দেখবেন যে সমস্ত লিজগুলো ক্যান্সেলেবল, সেগুলো হচ্ছে অপারেটিং লিজ, খুব সহজে মনে রাখার জন্য। এবার দ্বিতীয়টা যাচ্ছি, ফাইন্যান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ। কোন লিজ চুক্তিতে যদি একটি সম্পত্তির সম্পূর্ণ জীবনকালের অনুমতি পায় তাকে ফাইন্যান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ বলে। এক্ষেত্রে লিজি উক্ত সম্পত্তি ক্রয় করে মালিকানা লাভ করতে পারে, যেটা অপারেটিং লিজে সম্ভব নয়। আর এক্ষেত্রে লিজি বড় ধরনের ঝুঁকি গ্রহণ করে থাকে, এটা একটা দীর্ঘমেয়াদী। আর সবচেয়ে সহজে বোঝার জন্য হচ্ছে আমাদের এই ফাইন্যান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ হচ্ছে নন ক্যান্সেবল। তাহলে আমি যে বিষয়টি আপনাদের কাছে প্রাধান্য দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে আপনারা এই লিস্টটা ভালো করে বোঝার জন্য যে কাজটি করবেন, যখন প্রশ্ন দেখবেন ক্যান্সেলেবল লিজ সেটা হচ্ছে অপারেটিং লিজ, আর যখন দেখবেন প্রশ্নের নন ক্যান্সেলেবল লিজ সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ। আর এই ফাইন্যান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ এটা আরো ভালো করে বোঝার জন্য আমি আরো কটা স্টেপ উল্লেখ করছি। এই ক্যাপিটাল লিজের ক্ষেত্রে আমাদের ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হয়, তারপরে ফুল অ্যামortization অফ অ্যাসেটস ভ্যালু, অর্থাৎ সম্পত্তির সম্পূর্ণ মূল্য এখানে কমালোপন হয়ে থাকে। এটি ক্রয়ের সুযোগ আছে, যেটা আগে বলেছিলাম, যেখানে একজন লিজি ইচ্ছা করলে অর্থাৎ সম্পত্তির মালিকের কাছ থেকে এটা ক্রয় করে নিতে পারে। এটি মূল বিনিয়োগের 90% বা তার অধিক মূল্য উদ্ধার করা সম্ভব।
এবার আমরা মূল আলোচনায় যাচ্ছি। অপারেটিং লিজ এবং ফাইন্যান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ আপনারা খুব সহজে মনে রাখবেন যে অপারেটিং লিজ হচ্ছে খুবই সহজ অল্প সময়ের জন্য এবং সহজ শর্তে দেওয়া হয় অপারেটিং লিজ। আর ফাইন্যান্সিয়াল লিজ হচ্ছে সম্পত্তি ব্যবহারের সম্পূর্ণ সময়টি অনুমতি পায় এবং এখানে যুক্তি থাকে এবং সম্পত্তি ক্রয় করার সুবিধা আছে। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লিজ বা ফাইন্যান্সিয়াল লিজ। ক্যাপিটাল লিজ চেনার জন্য আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে সম্পত্তি আয়ুষ্কালের লিখিত সম্পত্তির মোট জীবনকালের 75% বেশি হতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করুন, আমি লিখছি যে অর্থায়ন ইজারা দীর্ঘমেয়াদী ইজারা সম্পত্তির আয়ুষ্কালের 75 বা তার চেয়ে বেশি সময়ের জন্য হতে হয়। পরিচালন ইজারা সাধারণত স্বল্পমেয়াদের জন্য হয়। এই ইজারা মেয়াদকাল সর্বোচ্চ 5 বছর। বাতিলযোগ্য, ক্যান্সেলেবল, এটা আমাদের মানে খুব ভালো করে মনে রাখতে হবে। অর্থায়ন ইজারা মেয়াদ পূর্তির পূর্বে বাতিল করা যায় না। পরিচালন ইজারা মেয়াদ পূর্বে বাতিলযোগ্য। আমরা এই অধ্যায়ের অঙ্ক শুরু করার পূর্বে একটা ফর্মুলা দেখব। এখানে আমি যদিও দুটি ফর্মুলা উল্লেখ করেছি, কিন্তু মূলত সূত্র হচ্ছে এখানে একটি। যদি প্রশ্নে আমাদের ইনস্টলমেন্ট বিগিনিং বা ওপেনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ আমাদের যে ইজারা চুক্তিটা সম্পন্ন হবে, আর এটা বলার আগে আপনাদের যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের দুই ধরনের লিজ প্রশ্ন আমরা পাবো, অপারেটিং লিজ, ফাইন্যান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ। এ যাবৎকালে এই চ্যাপ্টার থেকে কখনোই অপারেটিং লিজ পরীক্ষায় আসেনি, তাই আমাদের অপারেটিং লিজ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমরা চলে যাচ্ছি পরীক্ষায় যে প্রশ্ন যে টপিক থেকে হয়, অর্থাৎ ফাইন্যান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ থেকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর আপনাদের এই ক্যাপিটাল লিজ অবশ্যই ভালো করে বুঝতে হবে। আর ক্যাপিটাল লিজ বা ফাইন্যান্সিয়াল লিজের অঙ্ক করার শুরুতে আপনাদের একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে ইনস্টলমেন্ট বিগিনিং বা ওপেনিং অফ দ্য ইয়ার। অর্থাৎ আমরা যদি কিস্তির টাকাটা যদি বছরের শুরুতে দেই, তাহলে আমাদের সূত্র হচ্ছে পিবি সমান সমান এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর হোল পাওয়ার এন ডিভাইডেড আর ইন্টু 1 প্লাস আর। আমরা এখানে এন আরও দিতে পারি, আইও দিতে পারি। আপনারা নিশ্চয় টাইম ভ্যালু অফ মানিতে এই সূত্রটা পূর্ব থেকে অবগত আছেন। আর 2 নম্বরে বলছি ইনস্টলমেন্ট এন্ডিং অফ দ্য ইয়ার। এখানে আমাদের ওই পূর্বের সূত্র সম্পূর্ণ ঠিক আছে, শুধু 1 প্লাস আর এই কথাটুকু নেই, এই শব্দটুকু নেই। তার মানে হচ্ছে দুটো সূত্রের মধ্যে যদি প্রশ্নে বিগিনিং বা ওপেনিং ইনস্টলমেন্ট উল্লেখ করা থাকে তাহলে আমরা প্রথম ফরম্যাটটা ইউজ করব। আর যদি মানে আমাদের এন্ডিং কথাটা প্রশ্নে বলা থাকে তাহলে আমরা দ্বিতীয় সূত্রটি ইউজ করব। আর দ্বিতীয় সূত্রের সময় আমাদের এই দুটো সূত্রের মধ্যে সম্পূর্ণই মিল আছে, শুধু 1 প্লাস আর এই কথাটুকু থাকবে না। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। চলুন আমরা এখন একটা অঙ্ক দেখি। আর এখানে আমি যে প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্নটি আমার লেখা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 টেক্সট বইয়ের সি পার্টের প্রবলেম 1। আপনারা ইচ্ছা করলে আমার এই বইটি সংগ্রহ রাখতে পারেন এবং আমার এই ক্লাসগুলো আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। অন জানুয়ারি 1, 2018 সাদিক কর্পোরেশন সাইন এ 5 years নন ক্যান্সেলেবল লিজ ফর এ মেশিন। আমরা যদি একটু আস্তে আস্তে দেখি, সেটা হচ্ছে যে আমাদের জানুয়ারি 1, 2018 সালে সাদিক কর্পোরেশন সাইন করছে 5 বছরের জন্য নন ক্যান্সেলেবল লিজ। আপনারা পেয়ে যাচ্ছেন নন ক্যান্সেলেবল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি নিয়মে বলেছিলাম যদি প্রশ্নে নন ক্যান্সেলেবল এই শব্দটি পান তাহলে সাথে সাথে মনে করবেন এটা ক্যাপিটাল বা ফাইন্যান্সিয়াল লিজের অঙ্ক। ফর এ মেশিন, একটা মেশিন ক্রয় করা হয়েছে। দ্য টার্ম অফ দ্য লিজ কল্ড ফর সাদিক টু মেক অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা ৮৬৬৮ এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। আপনারা একটু আস্তে আস্তে আমার সাথে দেখেন, আমার এই প্রশ্নে আমি কথাটা আরেকবার পড়ছি। দ্য টার্মস অফ দ্য লিজ কল্ড ফর সাদিক টু মেক অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা ৮৬৬৮ এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে একটা মেশিন ইজারা নেওয়ার চিন্তা করেছিলাম, সেই মেশিনটার জন্য আমরা বছরের শুরুতে যে টাকাটা পরিশোধ করতেছি এবং প্রত্যেক বছর পরিশোধ করব সেটাকে বলা হচ্ছে কিস্তি। এখানে কিস্তির পরিমাণটা হচ্ছে ৮৬৬৮ আর এটা হচ্ছে বছরের শুরুতে বিগিনিং কথাটা বলা আছে।
তাহলে আমাদের এই দুটা বিষয় প্রশ্ন থেকে একটু বোঝার আছে। সেটা হচ্ছে আমাদের প্রশ্নে যদি ইনস্টলমেন্টের টাকাটা অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী সম্পত্তি ক্রয়ের জন্য আমরা ধীরে ধীরে যে টাকা পরিশোধ করি সেটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট, বাংলায় বলে কিস্তি। আর এই কিস্তিটা পরিশোধ করার জন্য আমাদের দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে বছরের শুরুতে, একটা হলো বছরের শেষে। যদি প্রশ্নে বিগিনিং বা ওপেনিং লেখা থাকে তাহলে অবশ্যই আমরা বিগিনিং এর বা ওপেনিং এর সূত্রটি প্রয়োগ করব। ইনস্টলমেন্ট ধার্য করার সময় বিগিনিং বা ওপেনিং এর সূত্রটি প্রয়োগ করব। আর যদি প্রশ্নে এন্ডিং বলা থাকে তাহলে আমরা এন্ডিং এর সূত্রটি প্রয়োগ করব। আমি কিছুক্ষণ আগে আপনাদের এই সূত্রে আপনাদের এই বিষয়টা উল্লেখ করেছিলাম। আর যদি প্রশ্নে বিগিনিং এন্ডিং কোনো কিছুই বলা না থাকে তাহলে আমরা এন্ডিং এর সূত্রটি প্রয়োগ করব। আমি আবারও বলছি, যদি প্রশ্নে বিগিনিং লেখা থাকে তাহলে আমরা বিগিনিং এর সূত্র প্রয়োগ করব। আর যদি এন্ডিং লেখা থাকে তাহলে এন্ডিং এর সূত্র প্রয়োগ করব। যদি প্রশ্নে বিগিনিং এন্ডিং কোনোটাই বলা না থাকে তাহলে আমরা এন্ডিং এর সূত্রটি প্রয়োগ করব। অফ ইচ ইয়ার স্টার্টিং জানুয়ারি 1, 2018, 2018 সালে জানুয়ারি 1-এ আমরা প্রত্যেকটা কিস্তি দিচ্ছি 8,668 টাকা। আমি এক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে একটা নিয়মের বা একটা অঙ্ক আপনারা ভালোভাবে আয়ত্ত করুন, যাতে এই নিয়মের মানে যেভাবে পেঁচিয়ে আসুক না কেন, টাকা চেঞ্জ করে তথ্য একটু সামান্য চেঞ্জ করে আসুন না কেন, আপনি যাতে প্রশ্নটা সহজে ধরতে পারেন। আর সলিউশন করার পূর্বে অবশ্যই ওই প্রশ্নটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন যে প্রশ্ন আমাদের কি বলতে চাচ্ছে। The machine has an estimated useful life of 6 years. আমাদের মেশিনটার আয়ুষ্কাল ধার্য করা হয়েছিল 6 বছর। এক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা প্রশ্নে দুই ধরনের ইয়ার পাচ্ছি। আমি প্রশ্নের শুরুতে পাচ্ছি আমাদের ইজারা চুক্তির জন্য আমরা 5 ইয়ার্স পাচ্ছি। আর প্রশ্নের তৃতীয় লাইনে গিয়ে আমরা পাচ্ছি ওই মেশিনটার আয়ুষ্কাল হচ্ছে 6 ইয়ার অর্থাৎ 6 বছর। তাহলে আমি এখানে যে কথাটা আপনাদের আবার স্মরণ করাচ্ছি সেটি হচ্ছে, যখন প্রশ্নে দেখবেন একটা সম্পত্তি ব্যবহারের বেশিরভাগ অংশটাই অনুমতি পাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লিজ। আমি আবারও বলছি, একটা সম্পত্তির জন্য যে জীবনকাল উল্লেখ করা আছে তার যদি বেশিরভাগ অংশটাই ব্যবহারের অনুমতি পায়, ওই ধরনের লিজকে বলা হয় ক্যাপিটাল লিজ। তাহলে আমাদের মেশিনটার আয়ুষ্কাল ছিল 6 ইয়ার্স, 6 বছর। আমরা এখানে শুরুতে 5 বছরের আমরা মেয়াদের অনুমতি পাচ্ছি, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লিজ। আর এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে যদি কোনো লিজের সম্পত্তি ব্যবহারের আয়ুষ্কাল 75% এর বেশি হয় তাহলে সেটা ক্যাপিটাল লিজ। তাহলে আপনি বেশ কয়েকটা পয়েন্ট মনে রেখে আপনাকে অ্যান্সারে যেতে হবে। শুরুতে বলছি, যদি আমাদের চুক্তিটি হয় নন ক্যান্সেবল তাহলে আমাদের হচ্ছে ক্যাপিটাল লিজ, অথবা সম্পত্তির ব্যবহার যদি 75% এর বেশি হয় তাহলে আমাদের ক্যাপিটাল লিজ। এন্ড এর টাকা 5,000 আন্ডার গ্রাজুয়েট রেসিডিয়াল ভ্যালু। তো এখানে আপনাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আনগ্যারান্টেড রেসিডিয়াল ভ্যালু। যদি প্রশ্নে এরকম তথ্য থাকে তাহলে আমাদের আনগ্যারান্টেড ভ্যালুর কোনো কাজ নেই, এটা আমাদের কনফিউজ তথ্য। আমি আবারও বলছি, যখন প্রশ্নে দেখবেন এরকম আনগ্যারান্টেড রেসিডিয়াল ভ্যালু উল্লেখ আছে, সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রশ্ন দেখে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। The machine reverts back to the lessor at the end of the lease term. Sadiq used the straight line method of depreciation for all of its plant assets. আমি আবারও বলছি, Sadiq used the straight line method of depreciation for all of its plant assets. সাদিক এখানে যে সম্পত্তিটা ইজারা করা হচ্ছে ওই সম্পত্তিটার উপর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে। সাদিক ইনক্রিমেন্টাল বোরোইং রেট ইজ 10%। এটা আমাদের একটু গুরুত্বপূর্ণ। সাদিক ইনক্রিমেন্টালের বোরোইং রেট হচ্ছে 10%। এই 10% আমাদের আরের মান হিসেবে প্রকাশ পাবে। তো আপনারা প্রশ্নে যখন মানে প্রশ্নটা পড়বেন তখন অবশ্যই খেয়াল করবেন আমার এখানে বোরোইং রেটটা কত আছে। তাহলে আমরা প্রশ্নটা পড়ার সময় কিছু তথ্য আমাদের মাথায় নিয়ে কাজগুলো সম্পন্ন করতে হবে।
প্রথমে প্রশ্নটি পড়ার সময় খেয়াল করবেন এটা আমাদের নন ক্যান্সেলেবল কিনা। সেকেন্ড খেয়াল করবেন এটা আমাদের মানে ব্যবহারের অনুমতির সময়টা কি পরিমাণ পাচ্ছে। আমরা দেখলাম আমাদের মেশিনের আয়ুষ্কাল ছিল 6 ইয়ার্স, আর এখান থেকে আমাদের 5 ইয়ার্স ব্যবহারের অনুমতি পাচ্ছে। আর থার্ড হচ্ছে এখানে আমাদের বোরোইং রেট হচ্ছে 10%, আর এখানে স্টেট লাইন মেথডে অবচয়টা ধার্য করা হয়, এই কথাটা বলা হচ্ছে। এন্ড দ্য লিজর ইমপ্লিসিট রেট ইজ আননোন, আমাদের ইমপ্লিসিট রেটের কোনো কাজ এখানে নেই। আমি আবারও বলছি, আমাদের প্রশ্নে এখানে দুটা তথ্য ঝামেলা করতে পারে, একটা হচ্ছে ইমপ্লিসিট রেট, আর একটা হচ্ছে আনগ্যারান্টেড রেসিডিয়াল ভ্যালু। আপনারা এই দুটা বিষয় একটু ভালো করে মনে রাখুন, যে একটা হচ্ছে ইমপ্লিসিট রেট আর একটা হচ্ছে আনগ্যারান্টেড রেসিডিয়াল ভ্যালু। তো এই দুটা তথ্য আমাদের কনফিউজ করার জন্য দিয়েছে, এটা আপাতত কোনো কাজ আমাদের করতে হবে না। ইনস্ট্রাকশনে করতে বলছে হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস এক্সপ্লেইন, অর্থাৎ আমরা যে প্রশ্নটা পড়লাম এই প্রশ্নের এটা কোন ধরনের লিজ ব্যাখ্যা করো। বি নম্বরে বলছে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট, আমাদের নির্ণয় করতে বলছে প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট, অর্থাৎ আমরা যে লিজ পেমেন্টের টাকাটা পরিশোধ করতেছি সেটার প্রেজেন্ট ভ্যালু কত হবে এটা বের করতে বলছে। সি নম্বরে বলছে প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দিস লিজ থ্রু জানুয়ারি 1, 2019, প্রয়োজনীয় জাবেদা দাও এবং সেটা হচ্ছে 2019 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমি যদি প্রশ্নটা সামারি আরেকবার বলি, সেটা হচ্ছে জানুয়ারি 1, 2018 সালে আমাদের একটা নন ক্যান্সেলেবল চুক্তি হয়েছিল 5 বছর মেয়াদে। এখানে আমাদের প্রত্যেকটা বছরের শুরুতে 8,668 টাকা করে ইনস্টলমেন্ট দেওয়া হবে। আর আমাদের এই অঙ্কে মেশিনের আয়ুষ্কাল ছিল 6 ইয়ার্স, স্টেট লাইন মেথডে অবচয় ধার্য করা হচ্ছে, বোরোইং রেট হচ্ছে 10%। মোটামুটি এই কয়টা তথ্য মাথায় রেখে আমরা সলিউশনে যাব। তো চলুন আমরা সলিউশনটা দেখি। সলিউশনের এ নাম্বারে যাচ্ছি। এ নাম্বারে গিয়ে প্রথমে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমি লিখলাম পার্সেন্ট অফ লিজ টার্ম অফ দ্য ইকোনমিক লাইফ অফ দ্য মেশিন, টার্ম অফ লিজ ইকোনমিক লাইফ অফ দ্য লিস্ট অ্যাসেটস ইনটু 100। আমি প্রশ্ন পড়ার সময় বলেছিলাম যে আমাদের এটার জন্য আমরা যে লিস্টটা নিচ্ছি তার সময় হচ্ছে 5 বছর, আর ওই মেশিনের আয়ুষ্কাল হচ্ছে 6 ইয়ার্স ইনটু 100, আমরা 83.33% ব্যবহার অনুমতি পাচ্ছি। আমি বলেছিলাম 75% এর বেশি হলে সেটা ক্যাপিটাল লিজ। এটা দিয়ে আপনারা অ্যান্সার করতে পারবেন এই নাম্বার। অথবা আপনারা যদি প্রশ্নের শুরুতে আমি যে কথাটা বলছিলাম নন ক্যান্সেলেবল যদি থাকে তাহলে এটা ক্যাপিটাল লিজ, অর্থাৎ এই দুটার যে কোনো একটা আপনি পয়েন্ট মনে করে অ্যান্সারে পৌঁছে যাবেন। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে দ্য লিজ ইজ নন ক্যান্সেলেবল এন্ড লিজ টার্ম ইজ মোর দ্যান 75% of estimated economic life of the asset, so the lease is a capital lease to the lease। শুধু এই কথাটুকু লিখলে আপনাদের অ্যান্সারে আমরা মার্ক পেয়ে যাব। এবার আমরা বি নাম্বার প্রশ্নটা দেখি। বি নাম্বার প্রশ্নে বলছিল কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট, অর্থাৎ আমাদের এটা প্রেজেন্ট ভ্যালু নির্ধারণ করতে বলছে। তো আমি বি নাম্বার লিখলাম কম্পিউটেশন দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট। এখন প্রশ্নে আমাদের এখানে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে যখন আমাদের প্রশ্নে মিনিমাম লিজ পেমেন্ট অথবা প্রেজেন্ট ভ্যালু বের করতে বলবে, অর্থাৎ প্রশ্নে যদি আমাদের ইনস্টলমেন্ট দেওয়া থাকে তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু মান বের করব, আর যদি প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে ইনস্টলমেন্ট বের করব। আমি কথাটা আপনাদের আবারও মনে করাচ্ছি, যখন প্রশ্নে দেখবেন ইনস্টলমেন্ট দেওয়া আছে তখন প্রেজেন্ট ভ্যালু মান বের করবেন, আর যদি প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া থাকে তখন ইনস্টলমেন্টের মান বের করবেন। আর যদি প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু এবং ইনস্টলমেন্ট দুটোই দেওয়া থাকে তখন আর কোনোটাই বের করার দরকার নেই। তো আমার এই প্রশ্নে যেহেতু ইনস্টলমেন্ট দেওয়া ছিল 8,668 টাকা বছরের শুরুতে, তাহলে আমরা এটার প্রেজেন্ট ভ্যালু বের করব। আর বি নাম্বার প্রশ্ন আমাদের উল্লেখ করে প্রশ্নই করেছে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য। তো আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্রটা লিখলাম, বিগিনিং এর সূত্রটা প্রেজেন্ট ভ্যালু সমান সমান a ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস r হোল পাওয়ার n ডিভাইডেড r ইনটু 1 প্লাস r। আপনারা মানে কয়েকবার চর্চা করে সূত্রটা আয়ত্ত করবেন। এবার আমরা এই সূত্রের মানগুলো বসাই। যেহেতু আমরা এখানে প্রেজেন্ট ভ্যালুর মান বের করব তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া থাকবে না, তাহলে প্রশ্নে আমাদের কিস্তির মান দেওয়া থাকবে। আর প্রশ্নে যে কিস্তির মানটা দেওয়া থাকে সেটা এই সূত্রে এর মান হিসেবে ব্যবহৃত হয়।
তাহলে আমাদের কিস্তি ছিল ৮৬৬৮ টাকা, যা এই সূত্রে এর মান হিসেবে বসবে ৮৬৬৮। আর এখানে আর হচ্ছে আমাদের বোরোইং রেট। আমি প্রশ্ন আমাদের বলেছিলাম প্রশ্নে দুই ধরনের রেট থাকতে পারে, একটা হচ্ছে ইমপ্লিসিট রেট আর একটা হচ্ছে বোরোইং রেট। যদি দুইটা রেটই থাকে তাহলে আপনারা সবসময় বোরোইং রেটটা নেবেন, আর যদি একটা থাকে তাহলে বোরোইং রেট নেবেন। অর্থাৎ বোরোইং রেট দিয়ে আমরা ক্যাপিটাল লিজের কাজ সম্পন্ন করব। তাহলে আমাদের বোরোইং রেট ছিল প্রশ্নে 10%, আপনারা দেখতে পাচ্ছেন 10%। এখন এই বোরোইং রেটের যে পার্সেন্টটা দেওয়া ছিল 10%, এই পার্সেন্ট অঙ্কে আমাদের সরাসরি বসে না, আমরা 100 দিয়ে ভাগ করে অর্থাৎ বাঙ্গিয়ে বসালাম 0.10। আর আমাদের প্রশ্নে দুটা ইয়ার্স আছে, একটা হলো সম্পত্তিটির আমাদের ইয়ার ছিল 6 ইয়ার্স, আর হচ্ছে আমাদের এই চুক্তিটা ছিল 5 ইয়ার্স এর। তাহলে আপনারা কোন ইয়ার্সটা নিয়ে এই কাজটা করবেন? অর্থাৎ আপনি যদি প্রশ্নটা এ টু জেড ভালো করে বুঝেন তাহলে এ ধরনের অঙ্ক আপনার কাছে কখনোই কঠিন মনে হবে না। তো আমরা দুই ধরনের ইয়ার্স এর সম্মুখীন হব সবসময় প্রত্যেকটা প্রশ্নে। তখন যে কাজটা করবেন, আমরা যে লিস্টটা করব, লিজের যে মেয়াদটা থাকবে, লিজের সময় যে সাইনটা করব, যে ইয়ার্সটা থাকবে, আমরা ওই ইয়ার্সটা সূত্রে প্রয়োগ করব। আমি কথাটা আবারও বলছি, দুটো ইয়ার্স এর মধ্যে সব সময় আমাদের লিজের যে চুক্তিটা করা হয়, যে ইয়ার্সটা থাকে, আমরা ওই ইয়ার্সটা নিয়ে আমরা সূত্র প্রয়োগ করব। আপনারা এটা খেয়াল রাখবেন। তো এখানে আমাদের এন এর মান বসলো এখানে 5, আর হচ্ছে আমাদের আগেরই 0.10। আমরা এই সূত্রটা প্রয়োগ করে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ধারণ করলাম ৩৬,১৪৪ টাকা। আমার বিশ্বাস আপনারা এ পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে আবারও বলতেছি, যখন প্রশ্নে দেখবেন যে আমাদের ইনস্টলমেন্টের মান দেওয়া আছে, সাথে সাথে আপনি বোঝার চেষ্টা করবেন তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু মান বের করতে হবে। আর প্রেজেন্ট ভ্যালু মান বের করার জন্য দুটা সূত্র আছে, একটা বিগিনিং একটা এন্ডিং। আমরা দেখবো যে আমাদের ইনস্টলমেন্টটা বিগিনিং না এন্ডিং বলা ছিল। যদি বিগিনিং থাকে তাহলে বিগিনিং এর সূত্রটা বসাবেন, আর যদি এন্ডিং থাকে তাহলে এন্ডিং এর সূত্রটা বসাবেন। আর যদি প্রশ্নে বিগিনিং এন্ডিং দুটোর কোনোটাই বলা না থাকে তাহলে আপনারা এন্ডিং এর সূত্রটি লিখবেন, লিখে এইভাবে প্রেজেন্ট ভ্যালুর মানটা বের করবেন। আমরা কাঙ্ক্ষিত বি নাম্বারে অ্যান্সার পেয়ে গেলাম। সি নাম্বার প্রশ্নে বলছিল প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দিস লিস্ট থ্রু জানুয়ারি 1, 2019। অর্থাৎ আপনি প্রয়োজনীয় জাবেদা দেন, আর প্রয়োজনীয় জাবেদা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে 2019 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। আমরা জাবেদায় যাচ্ছি সি নাম্বারে। তো সি নাম্বারে জাবেদা যাওয়ার পূর্বে আপনি যে বিষয়টা মাথায় ভালো করে রাখবেন সেটি হচ্ছে, আমি আপনাদের সহজে এখানে কয়েকটা কথা বলছি। প্রথম কথা মনে রাখবেন সেটা হচ্ছে, আমরা যখন লিজের চুক্তিটা করি, যে তারিখে লিজের চুক্তিটা করি, ওই তারিখে লিজের একটা জাবেদা দিতে হবে। এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। অর্থাৎ ক্যাপিটাল লিজের ক্ষেত্রে আপনি প্রথম যে জাবেদাটা দিবেন সেটি হচ্ছে, যে তারিখে লিজ সংগঠিত হয়েছে ওই তারিখে লিজের জাবেদাটা দিবেন। এটা ফার্স্ট মনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, যদি আমাদের কিস্তিটা অর্থাৎ ইনস্টলমেন্টটা বিগিনিং এ হয় তাহলে ওই বছরের জন্য 3টি জাবেদা দিতে হবে। তাহলে আমাদের মোট জাবেদা দাঁড়াচ্ছে ওই বছর 4টা। অর্থাৎ যে তারিখে লিজ সংগঠিত হয়েছে ওই তারিখে জাবেদা দেব একটি। আর যখন আমরা মানে ওই বছরে যখন দেখব যে আমাদের কিস্তিটা বছরের শুরুতে বিগিনিং এ সংগঠিত হয়েছে, বিগিনিং এ সংগঠিত হওয়ার কারণে আমরা 3টে জাবেদা দেব। আর যদি এন্ডিং এ সংগঠিত হয় তাহলে 2টি জাবেদা দেব। আচ্ছা, তাহলে এখন আমি প্রথম যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে যে তারিখে লিজ সংগঠিত হয় তার জন্য সবসময় একটা জাবেদা হবে। সেই জাবেদাটা হচ্ছে আমরা দিলাম 2018 সালে জানুয়ারি 1 তারিখ, এই তারিখে আমাদের লিজ সংগঠিত হয়েছিল। তার জন্য জাবেদা দেব লিজ মেশিন ডেবিট, লিজ মেশিন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। এটা আমরা সহজে বলতে পারি লিজ মেশিনারি ডেবিট, মেশিন ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। এখন আমরা এটা কোন টাকাটা বসাবো আপনারা ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা যে কিছুক্ষণ আগে যে ফেয়ার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু টাকাটা বের করলাম বি নাম্বার সলিউশনে, ওই ফেয়ার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু টাকাটা এটা আমাদের এই লিজ মেশিনারি আন্ডার ক্যাপিটাল লিজের এই জাবেদায় বসবে। অর্থাৎ এই জাবেদাটা হচ্ছে আমাদের ওই প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ লিজের প্রেজেন্ট ভ্যালুর কত টাকা ছিল তার উপর জাবেদা দিলাম
তো কত টাকা মূল্যের আমাদের লিস্টটি সংগঠিত হয়েছিল। আপনারা সহজে মনে রাখবেন, সেটা হচ্ছে যে তারিখে লিস্ট সংগঠিত হয় আমরা ওই তারিখের একটি জাবেদা সব সময় অঙ্কে দিব। জাবেদাটা হচ্ছে লিজ মেশিন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট লিজ লাইবিলিটি ক্রেডিট। আর এই টাকাটা কোথায় পাবো? টাকাটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু বা ফেয়ার ভ্যালু টাকাটা বসবে। এরপর আমি বলেছিলাম যদি প্রশ্নে আমাদের ইনস্টলমেন্টের টাকাটা বিগিনিং হয় তাহলে আপনি ওই বছর আরো 3টা জাবেদা দিবেন, অর্থাৎ প্রথম জাবেদা বাদে আরো 3টি জাবেদা সংগঠিত হবে। সেই জাবেদাগুলো কি কি সংগঠিত হবে? প্রথমে হচ্ছে আপনি ইনস্টলমেন্টে জাবেদা দিবেন, নাম্বার 1। নাম্বার 2 ডিপ্রিসিয়েশনের জাবেদা দিবেন। নাম্বার 3 আপনি ইন্টারেস্টের জাবেদা দিবেন। আমি আবারও বলছি, ওই বছরে আমরা ইনস্টলমেন্টের টাকা যদি বিগিনিং হয় তাহলে আমরা তার জন্য 3টি জাবেদা দেব। কটা জাবেদা দেব? 3টা। আর প্রথম 3টার মধ্যে প্রথম হচ্ছে ইনস্টলমেন্ট, যেটা বছরের শুরুতে দেওয়া হয় জানুয়ারি 1 তারিখে। আর ওই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের 31 আমরা 2টা জাবেদা দেব, একটা হচ্ছে ডিপ্রিসিয়েশনের আর একটা হচ্ছে ইন্টারেস্টের। আমরা ইন্টারেস্ট আগে লিখতে পারি, ডিপ্রিসিয়েশনটা পরে লিখতে পারি, অথবা ডিপ্রিসিয়েশন আগে লিখতে পারি, ইন্টারেস্ট পরে লিখতে পারি। আপনি যেভাবেই করেন মনে রাখবেন যে ইনস্টলমেন্ট যদি বিগিনিং হয় তাহলে ওই বছরে অর্থাৎ আমাদের ওই যে সালে সংগঠিত হবে চুক্তিটি, ওই বছরে আরো 3টা জাবেদা আমরা সংগঠিত করব। চলুন আমরা সলিউশনটা দেখি। তো এখন আমাদের প্রথমে হচ্ছে ইনস্টলমেন্টের জাবেদা। এটা 2018 সালের জানুয়ারি 1 অর্থাৎ বিগিনিং এ বলা ছিল, তো জানুয়ারি 1 তারিখ উল্লেখ করলাম। আমাদের ইনস্টলমেন্টের জাবেদাটা হচ্ছে লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। আমি আবারও বলছি, লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। আমরা যে টাকা আমরা ইনস্টলমেন্ট দিচ্ছি ওই টাকা আমাদের এই জাবেদায় বসবে, কারণ এই জাবেদাটাই হচ্ছে আমাদের ইনস্টলমেন্টের জাবেদা। আপনারা ব্যাখ্যাটা দিবেন টু রেকর্ড অ্যানুয়াল লিজ পেমেন্ট পেইড। এরপরে ওই বছরে আরো 2টা জাবেদা সংগঠিত হবে বছরের শেষে ডিসেম্বর 31-এ, একটা হচ্ছে ডিপ্রিসিয়েশনের, একটা ইন্টারেস্টের। তা আমি প্রথমে আপনাদের ডিপ্রিসিয়েশন জাবেদাটা বুঝাচ্ছি। ডিপ্রিসিয়েশনের জাবেদাটা হচ্ছে যেটা আপনারা আগে থেকে জানেন যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। আর একটু ভালো করে লিখতে পারেন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্যাপিটাল লিজ ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্যাপিটাল লিজ ক্রেডিট। এখন আমরা এই টাকাটা কিভাবে বসাবো? আমাদের এই লিজে আমাদের যে প্রেজেন্ট ভ্যালু আমরা বের করছিলাম 36,144 টাকা, অর্থাৎ যে টাকা প্রেজেন্ট ভ্যালুতে বের করবেন ওই টাকারে আপনার লিজের সময় দ্বারা ভাগ করবেন। আমি আবারও বলছি, যে টাকা আপনি প্রেজেন্ট ভ্যালুতে বের করবেন সেই টাকাকে লিজের যে সময় আপনার ধার্য করা ছিল যে কয় বছর, ওই কয় বছর দ্বারা ভাগ করবেন, তাহলে আমরা ওই বছরে অবশ্যটা পেয়ে যাব। আমার আলোচ্য প্রশ্নে আমাদের প্রেজেন্ট ভ্যালু আমরা বের করেছিলাম 36,144 টাকা। এই 36,144 টাকাকে আমি আমাদের লিজের ইয়ার ছিল 5 ইয়ার্স, 5 দিয়ে ভাগ করে এক বছর অবশ্য পেয়ে গেলাম 7,229 টাকা। আশা করব আপনারা এই লাইনটাও বুঝতে পারছেন। তাহলে আমরা মানে ওই বছরের জন্য যে 3টা জাবেদা দেবো তা 2টি শেষ করলাম। প্রথমে দিয়েছি আমরা ইনস্টলমেন্টের জাবেদা, দ্বিতীয় দিলাম আমরা ডিপ্রিসিয়েশনের জাবেদা। এবার 3 নাম্বার হচ্ছে আমরা ইন্টারেস্টের জাবেদা দেব। আচ্ছা, আর ইন্টারেস্টের জাবেদাটা কি হচ্ছে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট। আপনারা মনে রাখবেন প্রত্যেকটা আমাদের মানে ইনস্টলমেন্টের সাথে অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা ওই যে ইনস্টলমেন্টটা পেইড করছিলাম ওটা বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে তার উপর ইন্টারেস্ট ধার্য করব। আমি কথাটা আরেকবার বলছি, আমাদের যে প্রেজেন্ট ভ্যালু বের হবে ওই প্রেজেন্ট ভ্যালুর টাকা থেকে আমরা বছরের শুরুতে যে ইনস্টলমেন্টটা দিয়ে দিয়েছিলাম ওই ইনভেস্টমেন্টের পরিমাণটা বাদ দেওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট থাকবে আমরা ওই টাকার উপর আমরা এই ইন্টারেস্টটা ধার্য করব। আর ইন্টারেস্ট ধার্য করার জন্য আমরা 2% প্রশ্ন থাকতে পারে, একটা ইমপ্লিসিট রেট আর একটা হচ্ছে আমাদের বোরোইং রেট। আমি আপনাদের বলছি সবসময় আপনারা বোরোইং রেট দ্বারা ইন্টারেস্ট ধার্য করবেন। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এই অঙ্কে প্রেজেন্ট ভ্যালু বের হয়েছিল 36,144 টাকা। এখান থেকে আমরা বছরের শুরুতে আমরা ইনভেস্টমেন্ট দিয়ে দিয়েছিলাম 8,668 টাকা। তাহলে অবশ্যই আমাদের ওই সম্পত্তির জন্য যে লিজটা
চুক্তিবদ্ধ ছিল সেটা কমে গেল, যা অবশিষ্ট টাকা থাকবে ওই টাকার উপর 10% আমরা বোরোইং রেট অথবা ইন্টারেস্ট রেট ধার্য করে আমরা ইন্টারেস্ট রেট পেয়ে গেলাম 2748 টাকা। আর যেহেতু এটা আমরা নগদে দিচ্ছি না, তাই এটা আমরা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট আমরা ব্যাখ্যায় লিখবো টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডিউরিং দ্য ইয়ার। আপনারা 3 নম্বরে এই জাবেদাটা দিবেন। আমি মানে আপনাদের আরেকবার বোঝার সুবিধার্থে বলছি, সেটা হচ্ছে আপনারা একটা বিষয় মনে রাখবেন, একটা কঠিন অঙ্ক বা জটিল অঙ্কটাও ধীরে ধীরে প্র্যাকটিস করলে এটা আপনাদের কাছে সহজ হবে। আর আপনারা সব সময় গাণিতিক সমস্যাগুলো হাতে কলমে করার চেষ্টা করবেন। ফার্স্ট আপনারা খেয়াল করবেন যে তারিখে আমাদের লিস্টে সংগঠিত হবে ওই তারিখে আমরা সবসময় এই জাবেদাটা দেব, নাম্বার 1। সেকেন্ড, এটা বাদ দেওয়ার পরে আমরা তখন খেয়াল করব প্রশ্নে ইনস্টলমেন্টটা কি অবস্থায় আছে। যদি ইনস্টলমেন্টটা আমাদের বিগিনিং থাকে তাহলে আমরা 3টা জাবেদা দেব। আপনারা এই কথাটা মানে মারাত্মকভাবে মাথায় মনে রাখবেন। প্রথম জাবেদাটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ইনস্টলমেন্টের জাবেদা। দ্বিতীয়টা হচ্ছে ডিপ্রিসিয়েশনের জাবেদা, আমি দেখাচ্ছি। আর তৃতীয়টা হচ্ছে ইন্টারেস্টের জাবেদা। এই 3টা জাবেদা সংগঠিত করবেন। আর ডিপ্রিসিয়েশনের সময় খেয়াল রাখবেন আমাদের প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমাদের লিজের যে মূল কাজটা সেটা প্রেজেন্ট ভ্যালু নিয়ে। তো প্রেজেন্ট ভ্যালু যে টাকাটা বের হবে ওই টাকাকে আমরা লিজের সময় দ্বারা ভাগ করলে আমরা ডিপ্রিসিয়েশন পেয়ে যাব। আর ইন্টারেস্ট বের করার সময় খেয়াল করবেন সেটা হচ্ছে আমার লিজের প্রেজেন্ট ভ্যালু কত ছিল, সেখান থেকে বছরের শুরুতে আমরা ইনস্টলমেন্ট দিচ্ছি কত, অবশিষ্ট যে টাকা থাকবে তার উপর বোরোইং রেট দ্বারা আপনারা ধার্য করলেই ইন্টারেস্টটা পেয়ে যাবেন। আর এই ইন্টারেস্টটা যেহেতু আমরা হিসাবে দেখাচ্ছি, নগদে পরিশোধ করতেছি না, তাই এটার আমরা বকেয়া জাবেদা দিচ্ছি, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। আরেকটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে বছরে এই লিস্টে সংগঠিত হবে ওই বছরে মোট আমরা 4টা জাবেদা দিচ্ছি। প্রথম জাবেদা দিচ্ছি সেটা হলো আমাদের লিস্ট সংগঠিত হওয়ার জন্য, দ্বিতীয় হচ্ছে ইনস্টলমেন্টের জন্য। এই 2টা জাবেদা বছরের শুরুতে হবে। আর বছরের শেষে গিয়ে হয় ডিপ্রিসিয়েশন আর ইন্টারেস্টের জাবেদা। আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমাদের প্রশ্নে বলছিল জাবেদা এখানেই শেষ না, প্রশ্নে বলেছিল যে আমাদের 2019 সালে জানুয়ারি 1 তারিখ পর্যন্ত জাবেদা দেওয়ার জন্য। তো 2019 সালে জানুয়ারি 1 তারিখে যাচ্ছি আমরা, 2019 জানুয়ারি 1। আমি এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা বছরের শুরুতে কোন জাবেদাটা দিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট পেমেন্টের জাবেদাটা দিয়ে থাকি। তো এখন আমাদের ইনস্টলমেন্ট পেমেন্ট কত টাকা ছিল, 8668 টাকা। তো আমি জাবেদাটা লিখলাম ইন্টারেস্ট পেবল ডেবিট, লিজ লায়াবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। একটু আস্তে আস্তে বুঝুন আমার সাথে, যে প্রত্যেকটা ইনস্টলমেন্টের সাথে আমাদের ইন্টারেস্ট যুক্ত থাকে। আমার আলোচ্য 18 সালে আমাদের ইন্টারেস্টটা কেন ছিল না, কারণ ওই ইনস্টলমেন্টটা বছরের শুরুতে দেওয়ায় ইন্টারেস্ট ধার্য করা হয়নি বা ধার্য করার সময় সংগঠিত হয় নাই। কারণ ইন্টারেস্ট ধার্য করতে হলে একটা চুক্তি থেকে কমপক্ষে 1 বছর সময় পার হতে হয়। তো যেহেতু আমাদের 18 সালে চুক্তি হয়েছিল, 19 সালে আমরা জাবেদা দিচ্ছি, সে কারণে আমাদের এখানে ইনস্টলমেন্টের সাথে ইন্টারেস্টটা ধার্য হবে, অর্থাৎ ইন্টারেস্টে অন্তর্ভুক্ত থাকবে। তাই আমরা ইন্টারেস্ট পেবলটা ডেবিট করলাম। আমি আবারও বলছি, আপনারা মনে রাখবেন প্রত্যেকটা ইনস্টলমেন্টের সাথে ইন্টারেস্ট সংযুক্ত থাকে। আর যেহেতু আমাদের চুক্তিটা হয়েছিল 18 সালে, আমরা 19 সালে জাবেদা দিচ্ছি। আর 19 সালে আমাদের প্রথম জাবেদাটা হচ্ছে ইন্টারেস্টের জাবেদা। আর মানে আমি বলেছিলাম প্রত্যেক বছরে 3টা জাবেদা হয়। প্রথম হলো বছরের শুরুতে ইন্টারেস্ট, আর বছরের শেষে গিয়ে হলো বছরের শুরুতে হলো ইনস্টলমেন্ট, আর বছরের শেষে গিয়ে হচ্ছে ইন্টারেস্ট এবং ডিপ্রিসিয়েশন। যেহেতু আমাদের প্রশ্নে 19 সালে জানুয়ারি 1 বলছে, সেজন্য আমরা শুধু এখানে ইনস্টলমেন্টের জাবেদা দেওয়ার সুযোগ পাচ্ছি। আর ইনস্টলমেন্টের জাবেদা দেওয়ার সময় খেয়াল করবেন যে এর সাথে ইন্টারেস্ট যুক্ত থাকে। আমার 18 সালের যে ইন্টারেস্টটা যুক্ত হয়েছিল সেটা ছিল ইন্টারেস্ট পেবল। আমরা ইন্টারেস্ট পেবল ডেবিট, লিজ লায়াবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই ক্যাশের টাকাটা হচ্ছে আপনার ইনস্টলমেন্টের টাকাটা। আমি আবারও বলছি, এখানে ক্যাশের টাকাটা হচ্ছে ইনস্টলমেন্টের টাকাটা। এই ইনস্টলমেন্টের টাকা থেকে আমরা ওই 18 সালের যে ইন্টারেস্টটা ধার্য করছিলাম ওই ইন্টারেস্টটা এখন নগদে পরিশোধ করব। তো আমাদের দায়টা পরিশোধ করলে দায় ডেবিট হয়ে যায়। তাই আমরা ইন্টারেস্ট বলে দিলাম 2748 টাকা, যেটা আমাদের 18 সালে ইন্টারেস্টের সময় সংগঠিত হয়েছিল। আপনারা একটু খেয়াল করে দেখেন। তো এখন আমরা এই ইনস্টলমেন্টের টাকা থেকে 2748 টাকা ইন্টারেস্ট পেবল বিয়োগ করলাম।
বিয়োগ করার পরে যে টাকাটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে লিজ লাইবিলিটি। আমাদের সেটা হচ্ছে ৮৬৬৮ টাকা থেকে আমরা ইন্টারেস্টটা বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা পেয়ে গেলাম এখনো ৫৯২০ টাকা, যা লিজ লাইবিলিটি হিসেবে ডেবিট দিকে প্রকাশ পাবে। এই হচ্ছে আমাদের সলিউশন। আপনারা যদি এই সলিউশনটা ভালো করে একটু দেখেন, বাসায় প্র্যাকটিস করেন, তো এই নিয়মে আমি আরেকটা অঙ্ক আপনাদের দেখাচ্ছি যে প্রশ্নটি ২০১৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছিল। আমরা প্রশ্নটা একটু দেখি। On January 1, 2018, সাত কর্পোরেশন সাইন এ 5 years নন ক্যান্সেবল লিজ। আমরা আবারও নন ক্যান্সেবল লিজ পেয়ে গেলাম। আমরা নন ক্যান্সেবল দেখে এটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লিজ। আর প্রশ্নের শুরুতে আমাদের লিজটা চুক্তি সংখ্যা হয়েছিল 5 years, 5 বছর। তো এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য। লিজ ফর এ মেশিন। The terms of the lease call for SAT to make annual payment of টাকা ৯,৯৬৮ at the beginning of each year. আপনারা যদি একটু খেয়াল করে দেখেন সেটা হচ্ছে আগের আমি যে প্রশ্নটা দিয়েছি আমার বইয়ের যে সি পার্টের প্রথম অঙ্কটা আমি আপনাদের এইমাত্র সলিউশন করে দিলাম, ওই অঙ্কটার মতো একেবারে সেম একটা প্রশ্ন পরীক্ষায় আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ৯,৯৬৮ টাকা। আর আমরা কিছুক্ষণ আগে যে প্রশ্নটা মানে সলিউশন করলাম ওই প্রশ্নে আমাদের ইনস্টলমেন্ট ছিল ৬,৬৬৮ টাকা। অর্থাৎ ওরা আমাদের অঙ্কের তথ্যে কিছু সামান্য চেঞ্জ আনছে। আগে আমাদের কিস্তিটা ছিল ৬,৬৬৮ টাকা, আর আমার এখানে কিস্তিটা হচ্ছে ৯,৯৬৮ টাকা। আর এখানেও বলা ছিল বিগিনিং অফ ইচ ইয়ার, আমাদের পূর্ববর্তী প্রশ্নেও বলা ছিল বিগিনিং অফ ইচ ইয়ার। আশা করি আপনারা এই সামান্য একটু চেঞ্জ ধরতে পারছেন। Starting January 1, 2018, the machine has an estimated useful life of 6 years. একেবারেই সেম প্রশ্ন। তো আমাদের পূর্ববর্তী অঙ্কটাতে মেশিনের আয়ুষ্কাল ছিল 6 ইয়ার্স, আমার এখানেও এটা 6 ইয়ার্স। আর আমাদের এখানে আমরা 5 বছরের চুক্তিতে গিয়েছি, তাহলে আমরা অবশ্যই এটা ক্যাপিটাল লিজ। আমি বলেছিলাম যে আমাদের মূল সম্পত্তির আয়ুষ্কালের যদি সম্পূর্ণ অংশটাই ব্যবহারযোগ্য হয় তাহলে সেটা ক্যাপিটাল লিজ। তা আমাদের এই মেশিনটা ছিল 6 বছরের, আমরা 5 বছরের চুক্তি নিয়ে নিছি, তাহলে এটা আমাদের ক্যাপিটাল লিজ। এন্ড এ টাকা ৫,০০০ আন্ডার গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু। দেখেন একেবারেই মজার প্রশ্ন, যেখানে আমাদের ওই প্রশ্নে আমি দেখিয়েছিলাম যে আমাদের ৫,০০০ টাকা আন্ডার আনগ্রাজুয়েটেড রেসিডুয়াল ভ্যালু ছিল। আমার এই অঙ্কেও ৫,০০০ টাকা আনগ্রাজুয়েটেড রেসিডুয়াল ভ্যালু, যার কোনো কাজ নেই। আপনারা প্রশ্নটা পড়ে প্রথমে এই সমস্ত লাইনগুলো একদম কেটে দিবেন, তাহলে আপনাদের প্রশ্নে ভুল হওয়ার সম্ভাবনা আর থাকবে না। The machine reverts back to the lessor at the end of the lease term. SAT use the straight line method of depreciation for all of its planned assets. হ্যাঁ, এখানে একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রশ্নে আমরা পেয়েছিলাম ওই অঙ্কটি স্ট্রেট লাইন মেথডে করার জন্য। আমার এই প্রশ্নটিও স্ট্রেট লাইন মেথডে করতে বলছেন। SAT incremental borrowing rate is 10%. আপনারা দেখুন যে বোরোইং রেটটা এখানেও 10%, আমাদের আগের প্রশ্ন 10% ছিল। আর আমি বলেছিলাম যে আমাদের ক্যাপিটাল লিজের ক্ষেত্রে সব সময় বোরোইং রেটটা আপনারা গ্রহণ করবেন। আমি আবারও বলছি, যদি প্রশ্নে একাধিক রেট থাকে তাহলে আপনারা সবসময় খুঁজবেন যে বোরোইং রেটটা কত আছে। বোরোইং রেট যত থাকবে তা নিয়ে আমরা কাজ করব। এন্ড দ্য লিজর ইমপ্লিসিট রেট ইজ আননোন। আমাদের ইমপ্লিসিট রেট এখনো অজানা, এটা আমাদের জানারও দরকার নেই। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমার ওই গাণিতিক সমস্যার আর এই জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডের প্রশ্নটা একেবারে সেম তথ্য, শুধুমাত্র ওই ইনস্টলমেন্টের টাকাটা একটু চেঞ্জ হয়েছে। ওটা ছিল ৬,৬৬৮ টাকা, এটা হচ্ছে ৯,৯৬৮ টাকা, আর সকল কিছু অপরিবর্তিত। ইনস্ট্রাকশনে বলছে এ নাম্বারে হোয়াট টাইপ অফ দ্য লিজ ইজ দিস এক্সপ্লেইন। আশা করি আপনারা এই অ্যান্সারটা দিতে পারবেন যে এটা কোন ধরনের লিজ ব্যাখ্যা করো। আর বি নাম্বারে বলছে প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দিস লিস্ট তো জানুয়ারি 1, 2019। আপনাকে বি নাম্বারে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও 2019 সালের 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ জাবেদাটা করতে বলছে। আমি ওই প্রশ্নে দেখিয়েছিলাম যে আমাদের সেখানে 3টা রিকোয়ারমেন্ট, আর এখানে আপনাদের প্রশ্নে 2টা রিকোয়ারমেন্ট বলেছে। এখানে একটা রিকোয়ারমেন্ট পরীক্ষায় আসেনি, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করো। আপনারা নিশ্চয়ই এই পার্থক্যটা বুঝতে পারছেন, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করো। আমি আবারও বলছি, আপনারা যদি একটা প্রশ্ন ভালো করে মনে রাখতে পারেন তাহলে আপনাদের পক্ষে অ্যান্সার করা যথেষ্ট সহজ হবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের এই জাবেদা করার জন্য অবশ্যই প্রেজেন্ট ভ্যালুটা লাগবে। তখন আমরা এই অঙ্কের সলিউশনের জন্য প্রেজেন্ট ভ্যালুটা আমরা ওয়ার্কিংস করে বের করে নিব।
নিয়ে আমাদের জাবেদা করার সময় তথ্যগুলো লাগবে। এটা আপনাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা বাসায় অঙ্কটি করবেন। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব এই অঙ্কটা সলিউশন করার জন্য। আর আপনাদের যদি আজকে ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারবেন। আল্লাহ হাফেজ।